আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বুঝতেই পারছেন আজকে কথা বলবো শেখ হাসিনা যে একসঙ্গে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে। তবে শুরু করতে চাই একটু ভিন্নভাবে। গতকাল হঠাৎ করেই খবর ছড়ায় আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। আসলে সেটা ছিল গুজব এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল বলে আওয়ামী লীগের তরফ থেকেই দাবি করা হয়েছে। শেখ হাসিনা গতকাল অর্থাৎ মঙ্গলবার দীর্ঘ সময় কথা বলেছেন ঝালকাঠি জেলার তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে। তারপরও গুজব ছড়াতে থাকায় মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি সুস্থ আছি, আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে। এবার প্রফেসর ইউনূসের খবর। তিনি আজ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভায় বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে। কি ভয়ানক কথা! বলছেন নির্বাচন বানচালে ভেতরে ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, বড় শক্তি নিয়ে বানচালের জন্য চেষ্টা করবে, নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এই কথাগুলি আসলে আমরা অনেকদিন ধরেই বলছি, তিনি শুনছেন না, অবশেষে আজকে বললেন। তিনি নাকি স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে। ক্ষমতা তো তার হাতে, কেন ব্যবস্থা নিচ্ছেন না? তিনি বলছেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে, কেননা পতিত স্বৈরাচার ও তাদের দোসররা অবশ্যই চাইবে না দেশে ফ্রি ও ফেয়ার ইলেকশন হোক। আসলে কে যে কি চাইছে এটি আসলে বোঝা এখন কঠিন হয়ে পড়েছে। আসলে এত জানলে এবং বুঝলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়াই উত্তম। এসব না বলে ইউনূস সাহেবের উচিত সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনা। এখনো সময় আছে, তবে এজন্য তাকে সাহসী হতে হবে এবং ন্যায়সঙ্গত কাজ করতে হবে, ন্যায়সঙ্গত কথা বলতে হবে। যাই হোক, আজকে সবচেয়ে গরম খবর যেটি বলছিলাম যে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়ে। তার সরকারের পতনের পর, মানে শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। 1 বছরেরও বেশি সময় পর একসাথে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার প্রকাশ করেছে। 29 অক্টোবর একযোগে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্স তার সাক্ষাৎকারটি নিয়েছে ইমেইলের মাধ্যমে, এএফপি নিয়েছে লিখিতভাবে। তবে দ্য ইন্ডিপেন্ডেন্ট কিভাবে নিয়েছে এটি স্পষ্ট নয়, সরাসরি না লিখিত না ইমেইলে, এটি স্পষ্ট নয়। 3টি সংবাদ মাধ্যমই তাদের গৃহীত সাক্ষাৎকারকে এক্সক্লুসিভ দাবি করেছে, অর্থাৎ প্রতিটি সাক্ষাৎকারী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম হিসাবে বর্ণনা করছে এই গণমাধ্যমগুলো। যাই হোক, তবে এরপর সেই সাক্ষাৎকারগুলোর অনুসরণে বিশ্বের বিভিন্ন দেশে আরো কত শত গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে বলা কঠিন, হিসাব করতে হবে। বলতে পারেন লম্বা সময় পর হলেও ধামাকাদার এন্ট্রি হয়েছে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, আমরা সবাই জানি। জুলাই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি তার সরকারের আমলে সহিংস দমনপীড়ন এবং জোরপূর্বক গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। এই ধরনের বক্তব্য সহ আরো নানান প্রশ্নে সাক্ষাৎকারগুলো ছোট, সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এবং এই যে ইস্যুগুলো বললাম, যেগুলো বলা হয়েছে বা এই যেটি আমি বললাম, এসব ইস্যুতে স্বভাব সুলভ, মানে শেখ হাসিনার তো নিজস্ব একটা স্টাইল আছে, সেই স্বভাব সুলভ চাচা ছোলা জবাব দিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে রয়টার্সকে তিনি বলেছেন, এটা কেবল অন্যায় নয়, আত্মঘাতীয়। বিস্তৃত অনেক আছে, যার যার যেভাবে বুঝবার বুঝে নিতে পারেন। তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো সহিংসতা বা প্রাণঘাতী বল প্রয়োগে জড়িত ছিলেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ আদালত আইসিটি, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের মাঝামাঝি সময় ছাত্র বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছিল সেই মামলাটা শেষ করে এনেছে। সম্ভবত 13 নভেম্বর তারা একটি রায় ঘোষণা করতে যাচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 বিক্ষোভ চলাকালে 1400 জন নিহত হতে পারেন বলে বলা হয়েছে, হাজার হাজার আহত হওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই তথ্য এখন চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগ। বা এটি মজার বিষয় বলুন বা অবাক হওয়ার বিষয় বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, কারোর জন্য দুঃখের, কারোর জন্য আনন্দের। বরং উল্টো জাতিসংঘ মহাসচিবের কাছে এই রিপোর্টের বিরুদ্ধে নালিশ জমা দিয়েছে আওয়ামী লীগ এবং এর যথাযথ সুবিচার চেয়েছে। এটি কোন দিকে গড়ায় আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। যাই হোক, মামলা প্রসঙ্গে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নাটক। ক্যাঙ্গারু আদালত এগুলো এনেছে যেখানে রায় পূর্ব নির্ধারিত আসামিদের সম্পর্কে। আমাকে পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে। আমি মনে করি এটি একটি যথাযথ সিদ্ধান্ত। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোট দেবার প্রয়োজন নেই, এটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। যদিও জামাত মনে করছে তারা কিছু ভোট পাবে, বিএনপি মনে করছে তারা কিছু ভোট পাবে, এনসিপি মনে করছে তারা কিছু ভোট পাবে, আর ইউনূস মনে করছেন ইউনিক নির্বাচন করবেন, ভোটের বন্যা বইয়ে দিবেন, জোয়ারে ভাসিয়ে দিবেন, কিছুই আসলে হবে না। একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা যদি ভোট দানে বিরত থাকে তাহলে ভোটটি কেমন ভোট হবে, আর একটি ক্যাঙ্গারু ভোট হবে বলেই অনেকে মনে করেন। কারণ আওয়ামী লীগ বলছে যে তাদের নেতাকর্মীদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছে না এই সরকার। এই পরিস্থিতিতে তারা ভোট দেবে না, নিজেদের প্রতিনিধিত্ব না পারলে অন্য কাউকে তারা ভোট দেবে না। এটি একটি যথাযথ সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমার মনে হয়। যাই হোক, তিনি বলেন এত মানুষকে বঞ্চিত করে আপনি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। 100% সত্যি। হাসিনা বলেন এখনো আশা করি সাধারণ জ্ঞানের জয় হবে, কার হবে জানি না, এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে কিনা সেটিও আসলে জানি না। আসলে কথাগুলো বলছি দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে সেই লক্ষ্যে। কারো পক্ষে কথা বলবার কোনো প্রয়োজন নেই। যার অপরাধ আছে, যার দোষ আছে তাকে যথাযথভাবে শাস্তি দিন, কেউ একটু শব্দ করবে না। কিন্তু রাজনীতির নামে প্রতিহিংসার চরিতার্থ করতে গেলে দেশটা কেবল অশান্তিতেই ভরপুর হয়ে যাবে। যাই হোক, 78 বছর বয়সে শেখ হাসিনা বলেছেন আমি অবশ্যই বাড়ি ফিরতে চাই ওই সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে, তবে যতক্ষণ না সেখানকার সরকার বৈধ থাকে, সংবিধান সমুন্নত থাকে এবং আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে বিরাজ করে। অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এর গভীরতা যারা বুঝতে পারবে না তাদের আসলে এইটি নিয়ে কথাই শুনবার প্রয়োজন নেই। শেখ হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে অনেকেই হতবাক হবেন, আমরাও হয়েছি, হতাশ হয়েছি। তবে তিনি ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন এবং তার অনুপস্থিতিতে তার বিচারকে তিনি প্রতারণা বলে অভিহিত করেছেন। নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেছেন জাতি হিসেবে, আগে তো বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেন না, তবে বলছেন জাতি হিসেবে আমরা যে সকল শিশু, ভাই বোন, চাচাতো ভাই এবং বন্ধুকে হারিয়েছি তাদের প্রত্যেকের জন্য শোক প্রকাশ করি এবং আমার সমবেদনা আছে। কিন্তু তিনি পুলিশকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণকে হতাহতের সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী করেছেন তিনি বলেন একজন নেতা হিসেবে, মানে এত কিছুর পরেও তিনি বলছেন একজন নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব নিই, কিন্তু নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম বা ইচ্ছা করেছিলাম, এই দাবি সম্পূর্ণ ভুল। হাসিনা দাবি করেন তার সরকার প্রথম হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল, যা অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে। কেন করেছে এই প্রশ্নটি সাধারণ মানুষেরও। যদি ওই কমিশনের বা ওই কমিটির লোকদের পছন্দ না করত, নিজেদের লোক দিয়ে কিন্তু এই কাজটি করা উচিত ছিল প্রফেসর ইউনূসের। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক সে সময় বলেছিলেন যে বিক্ষোভকারীদের উপর, ছাত্রদের উপর আক্রমণ বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। অবশ্যই ছাত্রদের উপরে কোনো ধরনের আক্রমণ আমরা পছন্দ করি না, সহ্য করি না, কখনোই করব না। কিন্তু এখন তো ভলকার টুর্কের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসছে এবং আওয়ামী লীগের তরফ থেকে এসবের দলিলাদি উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। তার মানে আমরা আরো একটি
অনৈতিক নাটকের পর্দা পতনের মুখোমুখি হতে চলেছি সম্ভবত। এদিকে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাকে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ড এবং প্রধান স্থপতি হিসেবে বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে হাসিনা দাবি করেছেন, সহিংসতা তার সরকারের নির্দেশের চেয়ে বরং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তের কারণেই ঘটেছে। এটি আসলে অনেক সাক্ষী প্রমাণের ব্যাপার, বিচারের ব্যাপার। তিনি বলেন, অভিযোগগুলো আপোষিত সাক্ষ্য এবং প্রমাণের উপর নির্ভর করে, যা একটি অনির্বাচিত সরকারের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য প্রেক্ষাপটের বাইরে ব্যবহার করা হয়েছে। এটি হতে গভীর তাৎপর্যপূর্ণ বাক্য বলে আমি মনে করি। তিনি দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, সহিংস বিদ্রোহের মুখে দেশকে রক্ষা করার জন্য সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কোন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার বিরুদ্ধে মামলা করা উচিত নয়। আমি মনে করি আগামী দিনের রাজনীতিটি এই বাক্যগুলোর উপরে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে। দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তাকে মৃত্যুদণ্ড দিলে তিনি অবাক হবেন না, ভীতও হবেন না, কারণ এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা পরিচালিত একটি ভুয়া বিচার। শেখ হাসিনা বলেন, তার এখন অগ্রাধিকার বাংলাদেশের কল্যাণ এবং স্থিতিশীলতা। দেশে ফেরার বিষয়ে তিনি বলেছেন, যদি বৈধ সরকার থাকে, আগেও বলেছি, সংবিধানের প্রাধান্য রক্ষিত হয় এবং সত্যিকার অর্থে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে, অবশ্যই তিনি দেশে ফিরতে চান। এই মাসের শুরুতে আওয়ামী লীগের আইনজীবীরা আইসিসিকে প্রতিশোধমূলক সহিংসতার প্রতিবেদন তদন্তের জন্য অনুরোধ করেছেন। এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। এর মধ্যে মারধর এবং গণপিটুনির অভিযোগও রয়েছে, যার বাংলাদেশে বিচারের কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। এটি আমার কথা নয়, এটি বলেছেন সিনিয়র ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাউলস কেসি। শুরু করেছিলাম ইউনূসের নির্বাচনী ভয়ের কথা দিয়ে, শেষও করতে চাই তাকে দিয়ে। একমাত্র ইউনূসই পারেন দেশকে অস্থিরতা, যেটা তিনি ভয় পাচ্ছেন, সেখান থেকে রক্ষা করতে। এজন্য সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিন। যার যার অপরাধের যথাযথ অভিযোগ এবং সাক্ষী প্রমাণ আছে, ন্যায়সঙ্গতভাবে তাদের বিচার করুন। বাকিদের স্বাভাবিক জীবনে ফিরতে দিন, নইলে অপূরণীয় ক্ষতি হবে দেশের, এমনকি আপনারও। পরে বইলেন না যে বলি নাই। আল্লাহ হাফেজ।